দল মত ধর্ম বর্ণ নারী পুরুষ সবাইকে নিয়ে একটি মডেল কাহালু নন্দীগ্রাম তৈরি করতে। আজকে কাহালু নন্দীগ্রামে তো গত ৩৫ বছর গণতন্ত্রের যাত্রা শুরু পর থেকে এমন কোন এমপি আমাদের আসে নাই যিনি কাহালু নন্দীগ্রামকে নেশন ওয়াইড ব্র্যান্ডিং করতে পারে। প্রতিটি ইউনিয়নে আইসিটি সেন্টার করব, যেখান থেকে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে একটা ল্যাপটপ হাতে দিয়ে হলেও তারা যেন ঘরে বসে আউটসোর্সিং এর কাজ করতে পারে। নন্দীগ্রামের বেশ কিছু এলাকা আছে সেখানে যেতে পারছি না, আরো ২ মাস পরে যেতে হবে শীতকাল শুরু হলে, কারণ এখানে হাঁটার মতো ৫ কিলোমিটার ৬ কিলোমিটার হেঁটে কাদার ভেতরে সেখানে যেতে হয়। মানুষরা ৪ কিলোমিটার ৫ কিলোমিটার দূরে তাদের রাস্তা মানে গাড়িগুলো রেখে আসে, হেঁটে হেঁটে যাতায়াত করে। তাহলে এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। স্বাভাবিকভাবে একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব হবে, প্রথম দায়িত্ব হবে এইটাকে পরিকল্পিতভাবে কিভাবে ডেভেলপমেন্ট, বিশেষ করে রাস্তাঘাটের কাজটা সমাধান করা যায়, এই সমস্যার সমাধান করা যায়, এটা আমার নজরের দিকে প্রায়োরিটি থাকবে সবার আগে। এবং যে রাস্তাঘাটগুলো হচ্ছে সেগুলোর অবস্থা খুব বেশি ভালো না। যেমন কয়েকদিন আগে আমাদের এখানে জামগ্রামে একটা রাস্তা হলো, ৩ সপ্তাহ না যেতে রাস্তাটা খুলে পড়ছে। কোয়ালিটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রাস্তাঘাট তৈরি করা এবং তার কোয়ালিটি ইনশিওর করা দুটো এখানে ইম্পর্টেন্ট বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি থাকবে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল কিভাবে মানুষের এই যে বেসিক প্রবলেমটা, একেবারে রাস্তাঘাটের এই সমস্যাটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমাদের কাহালু নন্দীগ্রামে, এটা আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় যে জায়গাটি কাহালু নন্দীগ্রামের দ্বিতীয় সমস্যা, ২ দিন ৩ দিন বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, কৃষকেরা মাঠে যেতে পারে না, অফিস আদালতে যেতে পারে না। এর মূল কারণটা হলো জলাবদ্ধতা এমনভাবে খারাপ অবস্থা হয়, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই। একটু যদি পরিকল্পিতভাবে ড্রেনগুলো তৈরি করা যায় এবং যে ড্রেনগুলো তৈরি হয়েছিল সে যেগুলো ভেঙে পড়ে সেগুলো মেরামত করা, এবং ঘরের পানি এবং পুকুরের পানিগুলো কিভাবে ড্রেনের সহযোগিতায় এগুলো খাল পর্যন্ত যাবে, নিষ্কাশনটা হবে, এটা একটু পরিকল্পিতভাবে আমাদের করা দরকার। এই দুইটা জায়গা আমাদের সাধারণ মানুষের জন্য বেসিক ফোকাসের বিষয় থাকবে। আমাদের দীর্ঘদিন ধরে এখানকার এডুকেশন সিস্টেম, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান খুব বেশি ভালো না, সন্তোষজনক নয়। দুইটা এলাকাতে আমাদের পাইলট বিদ্যালয় আছে, উচ্চ বিদ্যালয় আছে। এগুলোর কোয়ালিটি ইনশিওর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো মান কিভাবে বাড়ানো যায় এগুলোর দিকে আমাদের নজর থাকবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেসিক যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে শিক্ষকেরা যত বেশি না শিক্ষার পাঠদানের ব্যাপারে মনোনিবেশ করবে, তার চেয়ে বেশি তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে লোকাল পলিটিক্স এবং ম্যানেজিং কমিটিদের দৌরাত্ম্য যে জায়গাটি, এই জায়গাতে দেখা যায় যে একজন শিক্ষককে একজন অশিক্ষিত ব্যক্তি ক্লাস 10 পাস করে একজন লোককে নিয়ন্ত্রণ করছে। মানে কি পরিমাণ একটা বাজে সিস্টেম হতে পারলে একটা দেশে, একটা এলাকায়, যেখানে রাজনৈতিক কারণে শিক্ষকরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে। শিক্ষকরা, আমি অধিকাংশ প্রধান শিক্ষক আমাকে বলেন আমি শিক্ষার পাঠদানের দিকে আমার নজর আমার রাখতে পারি না, কারণটা একটাই, আমাকে সার্বক্ষণিক ব্যস্ত থাকতে হয় এই মানুষদেরকে ম্যানেজ করার জন্য। তো আমার সংসদ সদস্য হওয়ার পরে ইনশাল্লাহ যদি কবুল করে, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সিস্টেম দাঁড় করানো, যেখানে যারা শিক্ষানুরাগী তারাই শুধু এই ম্যানেজমেন্টগুলোতে আসবে। এরপরে যে প্রবলেমগুলো আমাদের, যে দীর্ঘ সময় ধরে ৩০ বছর ৪০ বছর হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের সরকার অনুদান পায় নাই। এখানে একজন জনপ্রতিনিধি, একজন সংসদ সদস্য একটু যদি তার যোগাযোগ একটু লেভেলটা ভালো থাকে, তাহলে সে অনেক কাজগুলো নিয়ে আসতে পারে, আমি বিশ্বাস করি। তো আমাদের গতানুগতিক কাজ তো আসবেই, কিন্তু গতানুগতিক কাজের বাহিরে আমি আমার জনগণে কি করতে পারছি, সরকারি এবং বেসরকারি অনুদান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের প্রচুর ডিমান্ড আছে, কিন্তু এই জায়গাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নন্দীগ্রামে মাত্র ২টি হেলথ সেন্টার আছে, একটি হলো বিজরুলে আর একটি হলো নন্দীগ্রামে। খুব বেশি এগুলোর অবস্থা খুব বেশি ভালো নয়, এগুলো খুব বেশি ভালো নয়। সরকারি সহযোগিতায় আসন সিট সংখ্যা বাড়ানো এখানে, এবং এগুলো কোয়ালিটিটা বাড়ানো, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হসপিটালগুলোতে যথাযথ চিকিৎসা পায় না, এটা দীর্ঘ সময় কালচার হয়ে দাঁড়িয়েছে। অথচ হেলথ একটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওভারঅল যদি গভর্নমেন্ট একটা পুরো জাতি, আমাদের পুরো জনগোষ্ঠীকে একটা সিস্টেমের মধ্যে আনা যেত, একটা সিকিউরিটির মধ্যে আনা যেত হেলথ সেক্টরটা, তাহলে সবার জন্য ভালো হবে। আমরা বিশ্বাস করি জামাত ইসলামের ক্ষমতায় আসলে অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে ওভারঅল পুরো দেশের সকল জনশক্তিকে, সকল জনগণকে একটা হেলথ সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যেখানে একজন কৃষক তার অল্প টাকা চিকিৎসা, ফুল চিকিৎসা পাবে, একজন ধনী লোক সেও তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সে চিকিৎসা পাবে। আমরা পুরো জাতিকে, পুরো জনগণকে যদি নিয়ে আসতে পারি, ওভারঅল দেশ এবং জাতি উন্নত, মানে এখান থেকে সেবা পাবে বিশ্বাস করি। আমাদের এই এলাকার যুবকদের একটা বড় অংশ মাদক এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে, এবং মাদক এবং কিশোর গ্যাংয়ের সাথে
বিহাইন্ড দ্য সিন যারা, তারা হলো রাজনৈতিক নেতৃত্ব। দুঃখজনক হলে সত্য। মাদকের যে সিন্ডিকেট, এটা তাদের হাতে। এই যে কিশোর গ্যাংয়ের সিন্ডিকেট, তাদের হাতে। এটাকে নির্মূল করা, শুধু প্রতিরোধ করা না, নির্মূল করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি যখন এই এলাকার সিভিল সোসাইটির সাথে কথা বলি, তাদের কনসার্নের জায়গায় এটি। কৃষকের সাথে কথা বলি, কৃষকরা বলছে প্রতি বছর 10,000 20,000 টাকা চাঁদা না দিলে তার দেখা যায় ডিপ টিউবের ট্রান্সমিটার থাকছে না, বছর 4 বার 5 বার চুরি হচ্ছে। এই চুরির পেছনে কারা আছে? চুরির পিছনে দেখা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতার কিশোর গ্যাংয়ের হাত রয়েছে এখানে। আজকে এখানকার মানুষেরা একটা বিল্ডিং করবে, বালি কিনতে হয় কিশোর গ্যাংয়ের হাত থেকে, রড তৃতীয় 3rd ক্লাস রড কিনতে হয় কিশোর গ্যাংয়ের হাত থেকে, 3 নাম্বার কোয়ালিটি ইট কিনতে হয় এদের হাত থেকে। এই রাজনৈতিক দৌরাত্ম্য, যে দৌরাত্ম্যকে প্রতিরোধ করার জন্য জুলাই অভ্যুত্থানে জন্ম হয়েছিল। দুঃখজনক হলো সত্য, নব্য একটি চাঁদাবাজ গোষ্ঠীর কারণে আজকে জনগণ, এই কাহালুনদী গ্রামের জনগণ প্রতিনিয়ত তারা আহ, সমস্যার মুখোমুখি হচ্ছে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো একজন সংসদ সদস্য হিসেবে শুধু আমি নয়, সকল জনগণকে সাথে নিয়ে এদেরকে প্রতিরোধ করা এবং আমি মনে করি নির্মূল করা আমাদের গুরুত্বপূর্ণ দায়। এরপরে আমাদের যুবকদের জন্য একটা বড় অংশ যুবক আমি দেখেছি যাদের পড়াশোনা শেষ হয়েছে কিন্তু তার চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান নাই। তো এই কর্মসংস্থান তো একটা রাষ্ট্রের ওভারঅল পলিসির বিষয়। যে যুবকেরা, আমার পরিকল্পনা হলো আল্লাহ যদি বিষয়ে কবুল করে ইনশাআল্লাহ, প্রতিটি ইউনিয়নে আইসিটি সেন্টার করব, যেখান থেকে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে একটা ল্যাপটপ হাতে দিয়ে হলেও তারা যেন ঘরে বসে আউটসোর্সিং এর কাজ করতে পারে। তার সে নিজের কর্মক্ষম হবে, তার পরিবারেও হবে, সমাজের সবার জন্য উপকার হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটু পরিকল্পনা নিয়ে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক একটা আইসিটি সেন্টার করা সম্ভব। দ্বিতীয়ত হলো আমাদের নারীদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য, অসংখ্য মায়েরা বোনের সাথে কাজ নেই, তারা অন্যের বাড়ি থেকে কাজ করতে পারে না, কিন্তু তাদের যদি একটু হস্তশিল্প আমরা প্রশিক্ষণ দিতে পারি, একটু যদি সহযোগিতা করতে পারে, হস্তশিল্প তৈরি করে প্রোডাক্ট গুলো যদি একটু আমরা রপ্তানির একটা প্ল্যান করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই গ্রামীণ জনপদের মা এবং বোনের অনেক বেশি উপকৃত হবে, আমাদের নারীরা অনেক বেশি উপকৃত হবে। এগুলো আমাদের বেসিক প্রায়োরিটি থাকবে। আমাদের অনেক এলাকাগুলোতে গিয়েছি, গরিব হওয়ার কারণে বাচ্চারা উচ্চশিক্ষায় যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়তে পড়াশোনার স্বপ্ন পাচ্ছে না, স্বপ্ন দেখতে পারছে না। আমি নিজে মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি। আমার পরিকল্পনা হলো শুধুমাত্র এদেরকে নার্সিং করে বিশ্ববিদ্যালয় নয়, এই বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করার পরেও কিভাবে উচ্চশিক্ষা করানো যায়, উচ্চশিক্ষায় ইনশিওর করা যায়, সেদিকেও আমার নজর থাকবে। তাদের জন্য সুনির্দিষ্ট আমার পরিকল্পনা আছে, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। আমাদের কৃষকদের যে ডিমান্ডের জায়গাগুলো আছে, তাদের ন্যায্য মূল্যের যে বিষয়গুলো রয়েছে, সার সহ কীটনাশকের জায়গাগুলো প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে, এগুলো আমাদের প্রায়োরিটি থাকবে। ওভারঅল আমাদের এই যুবকদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের 2টা উপজেলায় কোনো স্টেডিয়াম নাই। আমি মিনিস্ট্রিতে কথা বলেছি, সচিবালয়ে কথা বলেছি, দেখা যায় আগের যারা এমপি ছিলেন, যত 10 15 20 বছর 25 বছর এমপি ছিলেন, তাদের এমন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না, গভর্নমেন্টের সাথে কোনো যোগাযোগ ছিল না যার মাধ্যমে একটু সহযোগিতা নিয়ে আমাদের স্টেডিয়াম করতে পারবে, যুবকদের ক্লাব করতে পারবে, এরকম কোনো কিছু নাই। আমার পরিকল্পনা অ্যাজ সুন অ্যাজ পসিবল, অলরেডি আমি কাজ শুরু করছি এগুলো নিয়ে। যত দূর সম্ভব ইনশাল্লাহ কিভাবে এটা করা যায় আমাদের প্রায়োরিটি থাকবে। সর্বোপরি যে বিষয়টি, আজকে কাহারো নন্দীগ্রামে তো গত 35 বছর গণতন্ত্রের যাত্রা শুরু পর থেকে এমন কোন এমপি আমাদের আসে নাই যিনি কাহালু নন্দীগ্রামকে নেশন ওয়াইড ব্র্যান্ডিং করতে পারে। আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরার মতো আমরা কাউকে পাই নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আমাকে যদি অ্যাকসেপ্ট যেভাবে করছে, আল্লাহ যদি আমাকে কবুল করে, ইনশাআল্লাহ কাহালু নন্দীগ্রামকে দেশ, জাতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডল আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। দেশি বিদেশি সহযোগিতা নিয়ে কাহালু নন্দীগ্রামের একেবারে প্রত্যন্ত জনপদ পর্যন্ত আমাদের উন্নয়নের ছোঁয়া লাগাবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে একটা আগামী দিনে একটা মডেল কাহালুনদীগ্রাম তৈরি করার পরিকল্পনা। আমাদের এলাকায় বড় একটা জনসংখ্যা এখানে অমুসলিম, হিন্দু জনগোষ্ঠী রয়েছে। আমি গত পূজাতে ৭৯টি পূজা মণ্ডপের মোটামুটি সবগুলোতে যাওয়ার চেষ্টা করছি, ৭৩টা নিজে গিয়েছি, 2-1টা আমার প্রতিনিধি পাঠিয়েছি, সময় স্বল্পতার কারণে যেতে পারিনি। এই জনগোষ্ঠীর একটা বড় অংশ আমার সাথে কাজ করছে, এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের অসংখ্য সমস্যা রয়েছে, তাদের মন্দিরগুলোতে কোনো ডেভেলপমেন্টের ছোঁয়া পড়ে নাই, তাদের জনগোষ্ঠী একটা বড় অংশ বাবা দাদা যে পেশায় ছিল সেই পেশায় এখন নতুন প্রজন্ম সেই পেশায় যাচ্ছে। তাদেরকে নিয়েও আমি বলেছি, তাদের প্রোগ্রামকে আলাদা কথা বলেছি, এদেরকে নার্সিং করে কিভাবে এদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এঙ্গেজ করা যায়, এদেরকে ভালো স্বপ্ন দেখানো যায়। এই পরিকল্পনাগুলো আমাদের আছে। আমাদের ইনশাল্লাহ সব কিছু নেই, দল মত ধর্ম বর্ণ নারী পুরুষ সবাইকে নিয়ে একটি মডেল কাহালুনদীগ্রাম তৈরি করতে চাই। আমার স্লোগান হলো সমৃদ্ধ বাংলাদেশ, উন্নয়নের বগুড়া, মডেল কাহালুনদীগ্রাম হবে দেশের সেরা। ইনশাল্লাহ এই জনগণকে সাথে নেই একটা